মন ভালো নেই কি করে বলবো, পরিপার্শ্বকে বলতে পারছেন না, কিন্তু আমাদের আপনারা মন খুলে বলেছেন সে কথা। মন ভালো নেই কি করে বলবো এই প্রশ্ন আমাদের মধ্যেও ভালো থাকবার হদিশ খোঁজার ক্ষেত্রে আরো নানান প্রশ্নের উদ্রেক করিয়েছে। আসবো সেই সমস্ত প্রশ্নে, খুঁজবো উত্তর আমাদের আজকের পর্বে মন ভালো নেই কি করে বলবো। যাদের চিঠি প্রথমেই নেব তাদের অধিকাংশরাই বলেছেন নাম প্রকাশ করবেন না, কারণ এই অনুষ্ঠান আমার সঙ্গে সঙ্গে আমার বাড়ির লোকেরাও দেখে এবং এমন অনেক কথা বলছি যেটা ওরা জানতে পারলে গোলমাল হবে। বেশ, করছি না। প্রথম যার চিঠি নেব তিনি লিখেছেন, আমার আজকাল কিছুই আর ভালো লাগে না। সাজতে ভালো লাগে না, ঘুরতে যেতে ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, এমনকি কখনো কখনো একা বসে আছি, টিভি দেখছি, মোবাইল ঘাঁটছি, সেটাও ততটা ভালো লাগে না। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার বলতেও ভালো লাগে না, হ্যাপি নিউ ইয়ার শুনতেও ভালো লাগে না। উনি নিজের ব্যক্তি জীবন সম্পর্কেও একটু জানিয়েছেন, বলেছেন যে আমি বিবাহ বিচ্ছিন্নতার মধ্যে দিয়ে যাচ্ছি, সন্তানের সঙ্গে থাকি, মায়ের মৃত্যুর পর থেকে বিশেষ করে আমার একাকিত্ব এবং কষ্ট পাওয়া, ভালো না থাকা আরো বেড়ে গেছে। মায়ের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, এত চেষ্টা করলাম, মা ট্রিটমেন্ট চলাকালীন খুব আশা ছিল ঠিক হয়ে যাবেন, পারলাম না। এখন মাঝে মাঝে মনে হয় আমার যদি কোনো সিবলিং থাকতো তাহলে বোধহয় ভালো হতো। বন্ধুদের সঙ্গেও রোজ এই এক কথা, কি বা বলবো। আমার মেয়েকে নিয়েও চিন্তা হয়, ও তো একা, ও যখন বড় হবে ওর তো আর কোনো ভাই বোন রইল না, ওর যদি কোনো সমস্যা হয়, কিছু না কিছু মাথায় চলতে থাকে, কখনোই ভালো থাকার রাস্তা আর পাই না। এই একই ধরনের বক্তব্য আরও এসেছে। স্নেহরবি যেরকম লিখেছেন, আমাকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন কিন্তু নিজে একটুও হ্যাপি ফিল করতে পারছেন না। স্নেহরবি বলেছেন, পরিবারের মধ্যে অনেক সময় অপমানের মধ্যে দিয়ে যেতে হয়েছে, যে অপমান আজও ভুলতে পারছি না। কিন্তু যত দিন যাচ্ছে শুধু পরিবার নিয়েই যে আমার খারাপ থাকা তা তো নয়, পরিবারের বাইরেও অনেক সময় অনেক খারাপ অভিজ্ঞতা হচ্ছে, বন্ধুরা ছেড়ে চলে যাচ্ছে, প্রেমের প্রতিও সেইভাবে আর বিশ্বাস রাখতে পারছি না। প্রেমের সম্পর্ক ছিল, এখন নেই, সেই লোকটিকে নিয়ে যে ওর মাথা ব্যথা আছে তা না, কিন্তু রয়ে গেছে অনেকখানি ট্রমা, সেটা থেকে আর বেরোতে পারছি না। নতুন করে আর সম্পর্কে যেতে ইচ্ছে করছে না, ভিড়ের মধ্যে যেতে ইচ্ছে করে না, অন্য কাউকে আনন্দ করতে দেখলেও ভালো লাগে না, ফেস্টিভ ব্লুজও হয়। তাছাড়া অনুত্তমাদি পৃথিবীতে তো সমস্যাও শেষ হচ্ছে না। স্নেহরবি বলছেন, এই নিউ রেজলিউশন নিলাম, সব ভালো হবে, কোথায় কি হচ্ছে? নতুন বছরে পা দিয়েই আমরা কি সব নতুন করে ফেলতে পারছি? এই যে বিভিন্ন রেপ কেসেস, হিউম্যান ট্রাফিকিং, কত ধরনের অভাবী মানুষ চারপাশে রয়েছে, এই যে আজও নানান সময় আমরা দেখছি শিশুরা অনাথ হয়ে যাচ্ছে, তাদের দায়িত্ব নেওয়ার মতো কেউ থাকছে না, পৃথিবীর এত অনাচার, এত অবিচার, তারই বাকি সুরাহা হচ্ছে, ভালো থাকবো কি করে? আরেকজন লিখেছেন, আমার ভালো থাকতে ইচ্ছে করে না প্রায় অনেক দিন হলো, ছোটবেলায় এমনটা ছিল না, কিন্তু বেশ কিছু সময় ধরে দেখছি সবেতে আমার অনীহা, এমনকি আজকাল স্নান করতে উঠতেও ইচ্ছে করে না, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই বা কি হবে, সবই যেন উদ্দেশ্যহীন। নাম প্রকাশে অনিচ্ছুক আরও একজনের চিঠি এক্ষেত্রে উল্লেখযোগ্য, যিনি বলছেন তার একটি পারিবারিক সমস্যার সূত্রপাত থেকে মন ভালো না থাকারও শুরু। সমস্যাটা হয়েছিল মূলত তার বৈবাহিক সূত্রে, যে পরিবারের সঙ্গে পরিচয়, অর্থাৎ তার বৈবাহিক সঙ্গীর মা বাবা, তাদের সঙ্গে, সঙ্গীর সঙ্গে বাবা মায়ের সমস্যা মিটে গেল। উনি লিখছেন, আমার হাজব্যান্ডের সঙ্গে কিন্তু ওর বাবা মায়ের সম্পর্ক সিমলেস হয়ে গেল, হাজব্যান্ড হিসেবে ওর যা কর্তব্য করছে, কিন্তু আমার মন কিছুতেই মানতে চাইছে না। আমার বারংবার মনে হচ্ছে, আমায় কেন অত তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হলো? কই, আমার কাছে তো কেউ এসে অ্যাপোলোজাইজ করলো না। এর পাশাপাশি ওর মধ্যে আরো নানান দুশ্চিন্তা তৈরি হচ্ছে, যাও খারাপ রাখছে। যেমন, উনি কিন্তু অর্গানাইজেশনে, কাজের জায়গায় খুবই প্রতিষ্ঠিত, সেখানে খুব ভালো ফিডব্যাক পান, কিন্তু মনে হচ্ছে এই মেটার্নিটি লিভের পর যখন ফেরত যাব, কারণ উনি এই মুহূর্তে প্রেগনেন্ট, তখন যদি ওই অবস্থানটা একই রকম না থাকে, কখনো মনে হচ্ছে আচ্ছা আমার হাজব্যান্ড কি আমার প্রতি সেক্সুয়াল ইন্টারেস্ট লুজ করে যাবেন? যা যা আমার আছে সব কি হারিয়ে যাবে? আমি মাতৃত্বকেও কি অতটা এনজয় করতে পারবো? এমন নানান প্রশ্ন একসঙ্গে তার মনের মধ্যে জাগছে। উনি লিখেছেন, আই এম 16 উইক প্রেগনেন্ট, কিভাবে এই জার্নিটা নিয়ে এগোবো, মন তো একেবারেই ভালো থাকছে না। এই প্রত্যেকটি প্রশ্নকে যদি আমরা একত্রিত করি, বহু সময় দেখতে পাচ্ছি একটা চোরা রাগ থেকে যাচ্ছে, কোথাও একটা গোলমাল হয়েছিল, হয়তো বৈবাহিক সূত্রে যে পরিবারের সঙ্গে সংযুক্ত হয়েছিলাম তাদের সঙ্গে সমস্যা, কখনো আবার নিজের পরিবারে, নেটাল ফ্যামিলির মধ্যে অপমানিত হয়েছি, কষ্ট পেয়েছি, সেখান থেকে ক্ষোভ। কেউ কেউ আবার খুব নির্দিষ্ট করে বুঝতেও পারছেন না কোথা থেকে শুরু, কিন্তু মন আর ভালো নেই। কেউ আবার বলছেন মায়ের মৃত্যুর পর থেকে
জীবনটা আর একরকম রইল না। কেউ বলছেন আমার জীবন যা হলো হলো, চারপাশটাই বা কি ভালো হচ্ছে, মানে ভালো হওয়ার মতন, ভালো থাকার মতন তেমন তো কোনো কারণও দেখছি না। মন ভালো হবে কি করে? আচ্ছা, মন ভালো হবে কি করে, এই প্রশ্নটা কি সত্যি আমরা আমাদের করছি, নাকি কি কি হলে মন খারাপ রাখবো আগে সেটার লিস্ট বানিয়ে ফেলছি? একটু ভেবে দেখুন তো। বহু সময় আমরা যখন খুব আনহ্যাপি বোধ করছি, খুব খারাপ রয়েছি, কি কি চাই না তার একটা ছবি কিন্তু আমাদের মনের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু কি কি চাই, কি কি থাকলে আমার ভালো লাগতে পারতো, সেটার সম্পর্কে কি খুব সম্যক ধারণা আমাদের থাকছে? পরবর্তী এমন কিছু চিঠিও পাবো যেখানে তিনি বুঝতেই পারছেন না যে কি করলে মন ভালো থাকবে। ইনফ্যাক্ট এই যে চিঠিগুলি এতক্ষণ পড়ছিলাম, এদের প্রত্যেকের ক্ষেত্রেই একটা গভীর অতৃপ্তি কাজ করছে জীবন নিয়ে। কিছু কিছু জিনিস মনের মতো নেই, অনেক কিছু জিনিস মনের মতো নেই, কখনো মনের মতো ছিল, আজ মনের মতো নেই। এর ফলে মন ভালো নেই। আমাদের কি কি ভালো লাগছে না তার একটা খতিয়ান মনের মধ্যে খুব স্পষ্ট। কিন্তু কি হলে মন ভালো হতে পারতো, কি হলে আমি ভালো থাকতে পারতাম, এই প্রশ্নটা যদি আমরা একটু নিজেদেরকে জিজ্ঞেস করি। বহু সময় আমরা যেখান থেকে হ্যাপিনেস পাওয়ার কথা ভাবি বা হ্যাপিনেসকে যেভাবে নিজের কাছে ডিফাইন করি, সেই পার্সপেক্টিভটার মধ্যে একটু গোলমাল থাকতে পারে। বুঝিয়ে বলছি। ধরা যাক আমার সঙ্গে মায়ের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দারুণ সম্পর্ক, কিন্তু দুজনেই পরস্পরের সাথে এই জীবদ্দশায় শেষ দিন অবধি একইভাবে থাকবো, আমরা দুজনেই একই সঙ্গে শেষ হব, এ গ্যারান্টি কি থাকে? মা ছেড়ে দিন, কোনো সম্পর্ক নিয়ে থাকে, কোনো ছেদ আসবে না, কিচ্ছু পরিবর্তিত হবে না, এ কি আমরা সত্যিই নিয়ন্ত্রণ করতে পারি? আমার পরিবারের মানুষ আমাকে সবসময় ভীষণ সমাদর করবে, প্রশংসা করবে, আমায় সবসময় পছন্দ করবে, কখনো আমার কোনো কিছুই তাদের খারাপ লাগবে না, আমারও তাদের কোনো কিছু খারাপ লাগবে না। ঘটে কি? আমাদের চারপাশে সবকিছু আমাদের মনের মতন থাকবে, সব সময় থাকবে। ঘটে কি? এইবার এইগুলোকে যদি আমি আমার হ্যাপিনেসের ক্রাইটেরিয়া বানিয়ে ফেলি, তাহলে কিন্তু হ্যাপিনেসের কাছে পৌঁছানো খুব কঠিন হয়ে যেতে পারে। আমরা যদি মনে করি ঠিক এইটুকু পেতে হবে, এরম ভাবেই পেতে হবে এবং এটা এইভাবেই থাকতে হবে, এই তিনটে হলে তবেই আমি ভালো থাকবো, আমি যদি এত রিজিড একটা ডেফিনেশন তৈরি করে দিই, তাহলে তো সত্যি আমার বিকল্প কমে যাচ্ছে। হ্যাপিনেসের অপশন কমিয়ে আনলে মন ভালো থাকবে কি করে? যিনি লিখেছেন, আমার মনে হচ্ছে যদি আজকে মা ট্রিটমেন্টে সাড়া দিতেন ভালো হতো, আমার যদি সিবলিংসরা থাকতো তাহলে ভালো হতো। আমি তাকে বলবো, কি হলে ভালো হতো এটা তো আপনার কল্পনায় আসছে। আপনি কি করে জানছেন সেখানে অন্য রকমের সমস্যা হতো না? আমরা এমন অনেক পরিবার জানি যেখানে আছে, সিবলিংস আছে, এত খারাপ সম্পর্ক তাদের মনে হচ্ছে ওরা না থাকলেই ভালো হতো। হয়তো পারিবারিক সম্পত্তি নিয়ে এমন বিবাদ হয়, মুখ দেখা দেখিনি। এখন যারা নেই তারা থাকলে অপূর্ব হতে বলে আমার মনে হচ্ছে, তার কারণ তাদের সঙ্গে জীবনটা কেমন হতো জানিই না তো। তাহলে কি কি হলে খুব ভালো হতো, এটা ভেবে যা যা ঘটছে সেগুলোর থেকে আমি আমার মন সরিয়ে নিচ্ছি। আপনি বলছেন আপনি বিবাহ বিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি আপনার কন্যার সঙ্গে থাকেন, এও লিখেছেন কন্যার সঙ্গেও মাঝে মাঝে আমার আর কথা বলতে ভালো লাগে না, ও এত ছোট। আচ্ছা, ফিরে গিয়ে যদি দেখি, আপনার সঙ্গে আপনার মায়ের বন্ধুত্ব কবে থেকে হয়েছিল? আপনার যখন 3 মাস বয়স তখন থেকে? অসম্ভব, তখন তো কথাই বলতে শেখেননি। তারপর হয়েছিল। তাহলে কখনোই বন্ধুত্বটাকে গড়ে তুলবারও তো সময় দিতে হবে, ধৈর্য দিতে হবে। হতে পারে আপনার কন্যার সঙ্গেও আপনার সেই সম্পর্ক তৈরি হলো। আপনি বলছেন ও বড় হওয়ার পর কি হবে যখন আমরা থাকবো না, এ তো আমরা কেউ জানি না। তার কারণ আজকেও তো আপনি আপনার মতন করে মায়ের চলে যাওয়ার সঙ্গে ডিল করছেন। আপনার কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টর সঙ্গে বোঝাপড়ায় অন্য কেউ থাকলেই সেটা ভীষণ সুগম হতো, এটা কিন্তু আমরা কেউ জানি না। আপনার কন্যা যখন বড় হবে তখনও সে যে ঝড়ঝাপটা দিয়ে যাবে, তার প্রস্তুতি সে কিভাবে নেবে, এটা সে কিছুটা নিজের মতো করে বুঝবে। কিছু সংলাপে আপনি হয়তো ওর জীবনে ওর পাশে থাকবেন। এই জীবনে যেভাবে আমি রয়েছি তাতে ঠিক এগুলো এগুলো না হওয়া মানেই খারাপ থাকা, এই মনোভাবকে কি একটু চ্যালেঞ্জ করে দেখতে পারি? একই কথা বলবো স্নেহর্বি তোমাকেও। স্নেহর্বি, এই যে চারপাশে আমাদের কোনো কিছুই মনের মতো হচ্ছে না, ঠিকই হচ্ছে না, অনেক কিছুর মধ্যে অনেক গোলমাল রয়ে যাচ্ছে, সেটা নিয়ে আমরা সারাক্ষণ ক্রিপ করব, নাকি ভাববো আমার দিক থেকে কি করণীয়? এই যে তুমি লিখেছো যে এই যে এত এত হিউম্যান ট্রাফিকিং, এত ধরনের শিশুরা অনাথ হয়ে যাচ্ছে, আচ্ছা আমরা কি একটু ভাবতে পারি যে এখানে আমরা সমবেতভাবে কি করতে পারি?
আমি আমার অতৃপ্তি দিয়ে দেখব, নাকি পরিবেশের মধ্যে আরো কিছু পরিবর্তন আনায় আমার ভূমিকা থাকতে পারে কিনা তাই নিয়ে একটা সক্রিয় অংশগ্রহণে আসব। আমরা অনেক সময় জীবনের থেকে যে প্রত্যাশাগুলো করছি, সে প্রমিস জীবন কিন্তু আমাদের কাছে করেনি। এবার আমরা জীবনের কাছেও না ভীষণ কঠিন একটা পরীক্ষক হয়ে যাচ্ছি। জীবন আমাকে এক্স্যাক্টলি এই উত্তরটা লিখে না দিলে আমি জীবনকে 5 নম্বর দেব না। জীবন বাসযোগ্যও হচ্ছে না, পাশযোগ্যও হচ্ছে না। এটা কিরম জানেন, অনেক সময় দেখবেন কিছু কিছু টিচার থাকেন, তারা এক্স্যাক্টলি এই উত্তরটা শুনতে চাইছেন, যতক্ষণ না আপনি সেটা বলছেন উনি সব রিজেক্ট করে দিচ্ছেন। আমরাও যদি জীবনের সঙ্গে সেই রকম কঠোর হয়ে যাই, আমাদের জীবনের পথ চলাটা কঠিন হতে থাকে। আমি যদি বলি হ্যাঁ এই উত্তরটা হয়তো পেলে আমার ভালো লাগতো, কিন্তু এই উত্তরটাও মন্দ লাগছে না, এটা একটা অন্য ধরনের উত্তর। আমার যেগুলো থেকে এই মুহূর্তের খারাপ থাকা সেটাও যেমন সত্য, এর পরিপার্শ্বে আরো অনেক কিছু আছে যা আমাকে কিছু কিছু প্রাপ্তি দিচ্ছে, সেদিকেই বা আমি তাকাচ্ছি না কেন? আমি কেন শুধু নম্বর কাটতে ব্যস্ত হয়ে যাচ্ছি? যেমন আপনি যখন বলছেন যে আমার এই প্রেগন্যান্সির সময় আমি আর আমার হাজব্যান্ড একসঙ্গে আছি, আমরা আলাদা বাড়িতে থাকি, কিন্তু আমার বারংবার মনে হচ্ছে ওদের মধ্যে তো সব ঠিক হয়ে গেল। এইভাবে যদি দেখেন, আপনার চিঠিতেই আছে, আপনার হাজব্যান্ড কিন্তু ওদের সঙ্গে আপনি যান, মিশুন, ওদের সঙ্গে সম্পর্ক আপনাকে ঠিক করে ফেলতেই হবে এই রকম কোনো দাবি রাখছেন না। উনি ওর দিক থেকে ওদের সঙ্গে সম্পর্কের মধ্যে রয়েছেন। আমরা যদি রিলেশনশিপকেও একটু 1-to-1 অ্যাঙ্গেলে দেখি, আপনি অপমানিত হয়েছেন, আপনার খুব খারাপ লেগেছে, আপনি একটা দূরত্ব রাখছেন, এবং এই দূরত্ব ওদের সঙ্গে আপনার একটা মিউচুয়াল ডিসিশন। আপনার হাজব্যান্ড তার মতন করে তাদের সঙ্গে যদি সংযুক্ত থাকেন, তার দরুন আপনি বাকি যা যা ভয় পাচ্ছেন সেগুলো একটাও কিন্তু এই মুহূর্তে ঘটছে না। আমি যখন পরবর্তীকালে আমার অর্গানাইজেশন জয়েন করব, তখন আমার একই অবস্থান থাকবে কিনা, আমার হাজব্যান্ড আমার প্রতি ইকুয়ালি অ্যাট্রাক্টেড বোধ করবেন কিনা, এই যে প্রত্যেকটা জায়গায় আমার ভয়, আমার আশঙ্কা, তার মূলে আদতে কি রয়েছে? তার মূলে রয়েছে যে আমার ভালো থাকাটা এখন যা আছে তার থেকেও খারাপ হয়ে যাবে কিনা, তাহলে এই মুহূর্তে আমি অতটা খারাপ নেই, এই সত্যিটাও দেখি। এই যেগুলো এই মুহূর্তে আমার জীবনে রয়েছে সেগুলো নিয়ে তাহলে আমি আরেকটু কেন ভালো থাকতে পারছি না? এই মুহূর্তে আমার কাজের জায়গায় সমস্যা নেই, এই মুহূর্তে আমার হাজব্যান্ড আমার প্রতি অ্যাট্রাক্টেড, কই এই দুটোর অনুপস্থিতি হলে খারাপ লাগবে যদি ভাবি, উপস্থিতিটা কেন উদযাপন করছি না? একটু ভেবে দেখুন তো। মাদারহুড নিয়েও আমি আপনাকে বলবো, এটা একটা ভূমিকার পরিবর্তন। ইনফ্যাক্ট মা হওয়া নিয়ে আমরা নানান ধরনের পর্ব করেছি, আপনি ফিরে গিয়ে দেখতেও পারেন। এই সময় শরীরে মনে নানান বদল তো ঘটবে। আপনি 16 উইকস প্রেগনেন্ট আপনি লিখেছেন। আপনার যদি মনে হয় যে এই মুহূর্তে আমি বুঝতে পারছি যে আমি একটু কিরকম যেন বিহ্বল হয়ে রয়েছি, জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে কোনো কনক্লুশন ড্র করবেন না, কারণ এখন আমি খুব বিহ্বল হয়ে রয়েছি, কারণ এখন আমার মন ভীষণ চঞ্চল হয়ে রয়েছে। যখন এই অবস্থা থেকে আবার একটু মন শান্ত হবে, তখন যদি বলি যে যখন যে সিচুয়েশন অ্যারাইজ করবে আমরা তখন দেখব। আমরা জীবনের প্রতি যদি আরো একটু সহিষ্ণু হই, ধৈর্যশীল হই, আমার যা যা ভালো লাগে আমি এক্ষুনি পাবো এবং পেয়েই যাব। আমার ঠিক যেরকম আচরণ প্রত্যাশিত, সকলে আমার সঙ্গে সেরকম আচরণ করবে, করতেই থাকবে। এই দুটো জায়গায় আমাদের অসুখ না সুখের আদতে চাবি লুকিয়ে থাকে। এই দুটি জায়গার সঙ্গে যদি আমরা আর একটু বাস্তবিক বোঝাপড়ায় আসতে পারি, যদি নিজেকে বলতে পারি যে কখনো কখনো আমার মনের মতো হবে, কখনো কখনো আমার মনের মতো হবে না, কখনো এমনও হতে পারে যে তোমার কোনো কথা আমার ভালো লাগলো না, আমার কোনো কথা তোমার ভালো লাগলো না, কোনো কিছুই স্থির থাকবে, নিশ্চিত থাকবে, অপরিবর্তিত থাকবে। কার জীবনে আমরা এমন দেখছি? যিনি মায়ের মৃত্যু নিয়ে লিখেছেন তাকেও বলবো, মৃত্যু তো অনিবার্যতা নিয়ে আসে, আমরা তো জানি সে কথা। তাহলে ওর চলে যাওয়ার পরবর্তী অধ্যায়ে আর কি কি হলে কি হতো এইভাবে না ভেবে কি কি আছেটাকে আরো কি করে মনের মতন করে ফেলতে পারি একটু দেখি। আমার সঙ্গে আমার কন্যা আছে, কিছু বন্ধু বান্ধব আছে, আপনি জানিয়েছেন, আপনি এও বলেছেন যে ওদের একই কথা বললে ওদের কাহাতক ভালো লাগবে। আচ্ছা, যদি সিবলিং থাকতো, তাদেরও হয়তো মা চলে গেলেন বটে, কিন্তু একই কথা তারা একইভাবে সারাক্ষণ অনুভব করতেন, আপনার সঙ্গে তাদের একই রকমের সংলাপে একইভাবে তারা সংযুক্ত হতে চাইতেন, এরও তো কোনো গ্যারেন্টি নেই। তাহলে আমি আমার সঙ্গে আর একটু সংলাপে আসি। আমার মন খারাপ থাকতে পারে, আমার কখনো কখনো তাকে মিস করা থাকতে পারে। আমরা জীবনে ভালো থাকা মানে যদি ধরে নিই যে আমাদের জীবনে কখনো কোনো খারাপ থাকার মতন ঘটনাই ঘটবে না, তাহলে ওইখানে তো আমাদের
ভাবনাতে গন্ডগোল আছে। এমন কোনো মানুষ আছে যিনি এক্স্যাক্টলি যা চান, যখন চান পান এবং পেতেই থাকেন? এমন কাউকে কি আপনি মিট করেছেন? এমন কাউকে কি আমি মিট করেছি? তাহলে যেটা সত্যি নেই, ওইভাবে এক্সিস্টই করে না, সেটা পাচ্ছি না বলে আমি মন খারাপ করছি কেন? আমরা বরং যদি আমাদের জীবনে যা আছে সেগুলোর প্রতি আরো একটু যত্নশীল হতে পারি, আর একটু নজর দিতে পারি। অনেক সময় যে গাছে ফুল ধরছে না বলে হাহুতাশ করে যাচ্ছি, হয়তো তার পাশের গাছটি ফুলে ফলে আমায় ভরিয়ে দিচ্ছে, তাকিয়েই দেখছি না। এই মানসিকতার মধ্যে একটু বদল আনা যায় কিনা দেখুন। অনেক সময় বাইরে যখন মনের মতন কিছু হচ্ছে না, তখন আমার মনটাকে একটু মনের মতন করা যায় কিনা দেখি। আচ্ছা, আমরা কি সেইটাও একটু চেষ্টা করে দেখতে পারি যে কখনো এই মোমেন্টটাতে আমায় জীবন যা দিচ্ছে, আমি আমার আগের ভারগুলো একটু সরিয়ে রেখে সেটা নিই, তার সঙ্গে একটু সংযুক্ত হই। এই মুহূর্তে এখানে বসে আমার আগের বিভিন্ন রাগ, কেন আমার কাছে ক্ষমা চাইলো না, কেন পরিবারের লোক খারাপভাবে ব্যবহার করলো, এইটা নিয়ে যদি ব্রুট করতে থাকি, তাহলে তো আমার এই মুহূর্তে জীবন থেকে যা আহরণ ছিল তাও পাওয়া হলো না, মন খারাপ রইলো। এটা কিরম জানেন, গলায় যদি একটা কাঁটা আমি বিঁধিয়ে রাখি, সেটাকে আর বার করাচ্ছি না, সেটা ওরকমই রয়েছে। এবার আপনি যত সুস্বাদু খাবারই খান না কেন, কাঁটার কষ্টটা তো থাকবেই। তাহলে কাঁটার মতো যা বিধে আছে, ধরা যাক কোনো পুরনো অপমান, ধরা যাক আমার ইনলজরা আমার সঙ্গে এরকম ভাবে আচরণ করলো, এই যে কোনো একটা কিছু জানিয়ে আমার অমীমাংসিত রাগ, ক্ষোভ, ক্ষমা চাওয়া উচিত ছিল, এই ঔচিত্য, এর মধ্যে যদি আমি ক্রমশ ঘুরতে থাকি, আমিও কিন্তু আমার নিজের জীবনে ওই মানুষগুলিকে, ওই অভিজ্ঞতাগুলিকে আসন পেতে বসিয়ে রাখছি। নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা, নতুন ভালো থাকার রসদ এসে ফিরে যাচ্ছে। সে যতই সুস্বাদু হোক না কেন, আমার গলার কাঁটা আমাকে অনেক বেশি ক্ষতবিক্ষত করছে, স্বাদ পাচ্ছি না। এইখানে নিজের মধ্যে একটা বদল আনা যায় কিনা দেখি। এই বদলটা বাইরের সবাই আমার জন্য সচেষ্ট হয়ে করে ফেলবে, এই প্রত্যাশা রাখলে প্রতিবার হতাশ হচ্ছি। আমি কি করতে পারি? আমি আর কিভাবে একটা নতুন পার্সপেক্টিভ তৈরি করতে পারি? আমি এই চারপাশে যা যা ঘটছে জানি, আমার এত সমস্যা, এত অতৃপ্তি, সেক্ষেত্রে কি করলে আমার মনে হবে আমি আর একটু মিনিংফুলি কন্ট্রিবিউট করলাম? আসুন তো একটু ভাবি। এবার যার চিঠি পড়বো তিনি বলেছেন মন ভালো নেই, কিন্তু মন খারাপ ব্যাপারটাই আমার কাছে প্রায় ধোঁয়াশার মতো। নাম প্রকাশে অনিচ্ছুক। উনি লিখছেন, আমার পছন্দের কোনো কাজও আমার করতে ইচ্ছে করে না, সিনেমা দেখতে ইচ্ছে করে না, ওয়েব সিরিজ চালিয়েও পুরোপুরি দেখছি না। অনেক সময় মনে হচ্ছে যে মন হঠাৎ ভালো নেই, হঠাৎ করেই মন খারাপ শুরু হয়ে যাচ্ছে। এর ফলে বাড়িতেও একটু অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, কারণ আমার বাড়ির লোকেরা আমায় জিজ্ঞেস করছে, তাদেরকেও গুছিয়ে বলতে পারছি না। আচ্ছা, কোনো রিজন নেই কিন্তু মন খারাপ, এমনটা কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। কিন্তু এইখানেও যদি একটু আমরা ভেবে দেখি, কতক্ষণ অবধি মন ভালো ছিল? এই যে হঠাৎ মনটা কিরম যেন একটা লাগছে, কিছু কি ঘটেছিল তার আগে? অনেক সময় এই ট্রিগারগুলো যদি আমরা নিজের মনে একটু তলিয়ে ভাবি, হয়তো দেখতে পাবো। হয়তো কারুর একটা কোনো কথা শুনেছিলাম, শুনতে গিয়ে হয়তো একটু কিরম লেগেছিল। বা এমনও হতে পারে, আমি যেটাকে মন খারাপ ভাবছি সেটা বোরডাম, আই এম আন্ডারস্টিমুলেটেড, জাস্ট মুড অফ হয়ে আছে। মুড অফ হয়ে গেল মানে এমনও হতে পারে তেমন উত্তেজিত হওয়ার মতন, তেমনভাবে যুক্ত হওয়ার মতন আমি কিছু পাচ্ছি না, সেখান থেকে আমার একটু নিস্তেজিত লাগছে। এই প্রশ্নগুলো একটু নিজেকে করে দেখো তো তুমি, যে ওই নিস্তেজতাটাকেই কি তাহলে আমি আমার মন খারাপ বলে ধরে নিচ্ছি? আচ্ছা, তা যদি হয় তাহলে আমি অতটা এনার্জাইজড বোধ করছি না, হয়তো আমি নিজেকে কিছুটা সময় দিই। হয়তো এই মুহূর্তেও আমি কাজটা করতে লাগলাম, কিন্তু ততটা ভালো লাগা নিয়ে করলাম না, কিন্তু কাজটা কমপ্লিট করলাম, কারণ কাজটা কমপ্লিট না করলে ওটার একটা নতুন খারাপ লাগা অবধারিত তৈরি হবে। ওই জন্য লিখেছেন, স্নান করতেও ইচ্ছে করে না, উঠতেও ইচ্ছে করে না। দেখুন, জীবনের বৃহত্তর প্রশ্নের উত্তর যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ দাঁত মাজবো না, স্নান করবো না, এ তো হয় না। আর সবসময় তো শীতের দিনও থাকবে না। তাহলে আমার যেগুলো করণীয়, অতটা এনার্জি নিয়ে, অতটা ভালো লাগা নিয়ে প্রত্যেক দিনই করতে পারবো, এই এক্সপেকটেশনও যদি নিজের কাছে না রাখি, না অতটা ভালো লাগা নিয়ে হয়তো আজকে করছি না, অতটা এনার্জি নিয়ে করছি না, হয়তো কিছুটা অনীহা নিয়ে করছি, আলসেমি নিয়ে করছি, তো কারণ না করার ফলে যা ঘটবে তাতে কিন্তু আমার খারাপ থাকাটা দীর্ঘায়িত হতে পারে। এবং এই কনটেক্সটে আপনাদের প্রত্যেককে বলার, এখানে আমরা একটা দিশা তৈরির চেষ্টা করি, কিন্তু এক্স্যাক্টলি আপনার মন খারাপের দৈর্ঘ্য যদি বাড়ে, তীব্রতা যদি বাড়ে, যদি সত্যিই মনে হয় যে আমার দৈনন্দিন কাজ ভীষণভাবে ব্যাহত হচ্ছে, একেবারেই নিজেকে সামলাতে পারছি না, যদি মনে হয় যে আমার জীবনটাই খুব অর্থহীন লাগছে,
সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল হেল্প নিন, কারণ বহু সময় কিন্তু এই একটু একটু মন খারাপের দীর্ঘতার মধ্যে দিয়ে অবসাদ অসুখ হিসেবেও তার ডানা মেলতে পারে। সেখানে কিন্তু ক্লিনিক্যাল ইন্টারভেনশন ভীষণভাবে প্রয়োজনীয় হয়। এবারে যে প্রশ্নগুলো নেব তার সঙ্গে প্রেম জুড়ে আছে। তেরে বিনা জিন্দগি সে কোই শিকওয়া তো নেই, তেরে বিনা জিন্দগি ভি লেকিন জিন্দগি তো নেই। এইখানে এসে আটকে গেছেন যারা, তাদের চিঠি পড়বো এবার। ওই কেউ একজন যাকে ভালোবেসেছি, যাকে ভালোবেসেছিলাম, কখনো হয়তো তার সঙ্গে সম্পর্কে ছিলাম, আজ নেই। কখনো বুঝেছিলাম আর কোনোদিনই তিনি আমাকে ওইভাবে চাইবেন না, আমি একাই ওকে ওভাবে ভালোবাসি। কিন্তু তাদের এই না ভালোবাসা, আমার সঙ্গে না থাকা, এরপর থেকে আর কোনো কিছুর সঙ্গেই আমি ভালো থাকতে পারছি না, এবং মন কেমন, মন খারাপ, মন ভালো না থাকা নিত্য সঙ্গী হয়ে উঠেছে ওই সঙ্গীকে না পাওয়ার পর থেকে। প্রথম যা চিঠি পড়ব, তিনি লিখছেন, আমি একজন ট্রান্সম্যান, অনেক দিন ধরে মন ভালো নেই। গতকাল আমার স্টেজ 1 জেন্ডার অ্যাফার্মিং সার্জারি হয়েছে, কনগ্রাচুলেশনস। খুব উত্তেজিত, দারুণ খুশি অনুভব যে করছি তা কিন্তু নয় এই রে। অথচ জানেন আমার কত কি প্ল্যান ছিল এই সার্জারিটা নিয়ে। আসলে আমার একজন প্রেমিকা ছিল, উনি যে খুব ভালো ছিলেন তা নয়, কিন্তু আমি ওকে জোর করে আটকে রাখতে চাইছি এরকমটাও আমাকে শুনতে হয়েছে। আমার নিজেকে মানুষ হিসেবে খুব নিকৃষ্ট মনে হয়। আমার অ্যাঙ্গার ইস্যুস ছিল, হয়তো রাগের সময় ওর সঙ্গে খারাপ ব্যবহারও করে ফেলেছি। আমাদের সম্পর্ক নেই এখন, আমি প্রফেশনাল হেল্প নিচ্ছি, কিন্তু কিছুই আজকাল আর ভালো লাগে না। সব কাজ রোবটের মতো করি, সার্ভাইভ করতে হয় বলে করছি, যন্ত্রের মতো করছি। আমার পরিবার আছে, কিন্তু তারাও যে সন্তান হিসেবে আমায় খুব আপন মনে করেন তা নয়। কিভাবে সুখ পাই বলুন তো? এরই সঙ্গে আরো একটি প্রশ্ন জুড়ে নেব, যেখানে একজন লিখেছেন, আমি যাকে ভালোবাসি তিনি তা জানেন, তিনি আমাকে ভালোবাসেন না, কোনোদিনই বাসবেন না, বাসতে পারবেন না। আমার জীবনের সমস্ত আনন্দ বেদনা তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। এই অবস্থার পরিবর্তন ঘটেনি বহুদিনই। আমি চাই না তার প্রতি আমার ভালোবাসা কমে যাক, কিন্তু এই একা ভালোবেসে যাওয়ার আনন্দের সঙ্গে যে ভার জমা হয়, সেই ভারের বেদনা বড় যন্ত্রণা দেয়। অনেক দিন মন ভালো থাকেনি। পৃথাও যেরকম জানিয়েছেন, একতরফা প্রেমের ক্ষেত্রেও এই চিঠি পাঠিয়েছিলাম, যাকে ভালোবাসি তার সঙ্গে প্রেমের সম্পর্ক সম্ভব নয়, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাই কলেজে সামনাসামনি দেখা হয়ে যায়, কিন্তু এই একতরফা বন্ধুত্ব তো ওর আমার প্রতি, আমার তো প্রেম, এই নিয়ে জীবনে এগোনো কঠিন হয়ে যাচ্ছে, ভালো থাকতে পারছি না। এই চিঠিগুলিকে একটু আমাদের আলাদা করে দেখতে হবেই, তার কারণ বহু সময় আমাদের ওই এক জায়গায় যখন তারটি কেটে যায়, ওইটা যাকে চেয়েছিলাম ঠিক যেভাবে চেয়েছিলাম, আর যখন তাকে পাই না, তখন আর সমস্ত প্রাপ্তি আমাদের কাছে বড় বেশি অর্থহীন হয়ে ওঠে। ভালোবাসার মানুষ চলে গেলে তো যন্ত্রণা হবেই, কষ্ট হবেই, কোনো সন্দেহ নেই তাতে। আমি প্রথম যিনি চিঠি লিখেছেন, আমি একজন ট্রান্সম্যান, গতকালই আমার সার্জারি হয়েছে, তাকে বলবো, এই মানুষটি আপনার জীবনে থাকলে আপনাদের দুজনের জীবন যে খুব দুর্দান্ত যাচ্ছিল তাও তো নয়। আপনি নিজেই লিখেছেন প্রেমিকা হিসেবে ও খুব ভালো ছিল না, আপনার অ্যাঙ্গার ইস্যুস হতো। আচ্ছা, আমি যদি কারোর সাথে ভীষণ হ্যাপি স্টেটে থাকি, আমাদের তো মাঝে মাঝে এত সমস্যা হবে না, এত ঝগড়াঝাটিও হবে না। তার মানে সম্পর্কটার মধ্যে সমস্যা তৈরি হয়েছিল, সেখান থেকে একটা স্মরণ ঘটেছে, তার ফলে আপনি তাকে আজকে মিস করছেন। যেমনই হোক, যাই ছিল ছিল তো এটা মনে হতে পারে, কোথাও একটা ওই সম্পর্কহীনতার দরুন আমার নিজের সঙ্গে ভালো থাকার যে সম্পর্ক, সেটাও যেন বিঘ্নিত হয়েছে, এটা আপনি বোধ করছেন, অ্যাবসলিউটলি আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু যে কথা না বললেই নয়, এই কষ্টটা আছে বলে একটা বিরাট সত্যের উদযাপন আপনি করবেন না। আপনি তো জেন্ডার অ্যাফার্মিং সার্জারির প্রথম ধাপ ঘটিয়ে ফেলেছেন। ভাবুন তো, কত মানুষ নিতান্ত অর্থ জোগাড় করতে পারছেন না বলে এই ধাপটা অবধি পৌঁছতে পারছেন না। কত মানুষ চাইছেন, কিন্তু তার শরীরে এমন কিছু অসুখ রয়েছে, সমস্যা রয়েছে, ডাক্তার এখনো বলছে যে না 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 তুমি রেডি নও, তার জন্য পারছেন না। আপনার নিজের জেন্ডার আইডেন্টিটির সঙ্গে আপনার যে দীর্ঘদিনের যন্ত্রণা, সেইখানে যে এত বড় একটা বদল ঘটে গেল, প্রেম এই মুহূর্তে পাশে নেই বলে নিজের সঙ্গে নিজের এই উদযাপনের উত্তেজনা হারিয়ে ফেলবো আমরা। এইটা একটু খেয়াল করে দেখি যদি। ইনফ্যাক্ট যিনি লিখেছেন যে ওকে ভালোবাসি, একা ভালোবাসি, তার ভার নিতে পারছি না, তাকেও বলবো, হ্যাঁ সত্যি ওই মানুষটি যদি আমাকে ফিরে ভালোবাসতেন খুবই ভালো হতো। হ্যাঁ পৃথা, উনি শুধু বন্ধু হিসেবে না দেখে প্রেম হিসেবে দেখলে নিশ্চয়ই ভালো হতো। কিন্তু জীবন সত্যিই কি এত নিখুঁত হয়? কার হয়? আজ নিখুঁত হলে কালও অতটাই নিখুঁত থাকে কি?
আবার ওই প্রশ্ন করে দেখি তো, যখন আপনি লিখছেন আমার সমস্ত আনন্দ, সমস্ত ভালো থাকা তো এই একটি ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়, হয়তো ভ্রান্তিটা ওইখানে রয়ে যাচ্ছে, ওইখানে ভার রয়ে যাচ্ছে। ওর জন্য আমার আনন্দ থাকুক, ওকে ভালোবাসার মধ্যে যে আনন্দ, সে আনন্দ নিয়ে আমি থাকি। কিন্তু আমাদের যে কো ক্রিয়েশন, আমিও তোমায় ভালোবাসবো, তুমিও আমায় ভালোবাসবো, আর একটা সম্পর্ক কো ক্রিয়েট করব, সেই অংশে আমার একটা অতৃপ্তি রইল। সেই অংশে জীবন আমি ঠিক যা চেয়েছিলাম আমাকে দিল না। কেন দিল না, কেন এটা আমার মনের মতন হলো না, এইটুকুতে যদি আমি আটকে থাকি, আমায় যা দিল জীবন তার প্রতি তো দৃষ্টিপাত করতেই পারছি না। আমি জীবনে একটা এরকম প্রেম পেয়েছিলাম যে আমায় ভালো না বাসলেও এতদিন ধরে তাকে আমি আমার জীবনে একটা স্থান দিতে পেরেছি। আমি নিজেকে অতিক্রম করে তাকে ভালোবাসার চেষ্টা করছি। দিস গিভস ইউ অ্যান আইডিয়া অ্যাবাউট ইউর ক্যাপাসিটি অফ লাভিং। সেটা সেলিব্রেট করুন। আমি আমার জেন্ডার আইডেন্টিটি, যেটা আমার কাঙ্ক্ষিত, তার কাছে ফিরতে পারছি, সেলিব্রেট করুন। হ্যাঁ, অমুক থাকলে একটু ভালো লাগতো। অনেক সময় এমনটাও হয়, দুজনেই নাম প্রকাশে অনিচ্ছুক, নাম করে বলতে পারছি না, কিন্তু জানবেন, আপনাকে বলছি যে এই যে আমি আমার জেন্ডার অ্যাফার্ম করতে পারছি, আমার কাঙ্ক্ষিত জেন্ডারে পৌঁছতে পারছি, আমার সেলিব্রেট করবার জন্য মা বাবা ওরা সেই অর্থে পাশে নেই, প্রেমও নেই। বেশ, কমিউনিটির বন্ধুদের কাছে রিচ আউট করুন। এমন আরো অনেকে থাকবেন যারা আপনার পথ দিয়ে হাঁটছেন। আমরা যদি ঘরটাকেও এইটুকু করে ফেলি, এইখান থেকেই আমাকে আনন্দ পেতে হবে, এর বাইরে আনন্দ থাকলেও তাকে আমি আনন্দ বলে ডাকবো না, তাহলে তো খুব সমস্যা। এবার এখান থেকেই যদি গোটাটা পাওয়ার চেষ্টা করি, ঘষাঘষি করছি, ফ্রিকশন হচ্ছে, গা ছড়ে যাচ্ছে, মন ছড়ে যাচ্ছে, আমি তো ব্যক্তি দিচ্ছি না। আমি যদি এইভাবে ভাবতে পারি, হ্যাঁ এরা ভালো বললে ভালো লাগতো, কিন্তু আরো অনেকের সঙ্গে আমি এটা ভাগ করে নিতে পারি, কিন্তু আরো অনেকে হয়তো আমার এই স্ট্রাগলটা দিয়ে যাচ্ছে, যাদেরকে আমি বলতে পারি, এই শোন, আমি কিন্তু ফার্স্ট স্টেজটা করিয়ে ফেলেছি, তুইও চেষ্টা কর, আমি অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম। দেখুন তো তার মধ্যে দিয়ে আপনার আজকের সত্যকে আরেকটু মিনিংফুল করে তোলা যায় কিনা। আমরা যদি সম্পর্কের ক্ষেত্রেও ভাবি, পৃথা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, হ্যাঁ ঠিক, প্রেমকে বন্ধুত্ব বলে ডাকতে হবে না, কিন্তু এভাবে যদি ভাবি, এই মানুষটি রয়ে তো গেছেন আমার জীবনে, এই মানুষটির সঙ্গে আমার একটা নিত্যদিনের দেখা সাক্ষাৎ আছে, এক্স্যাক্টলি ওইভাবে আমি যা চেয়েছিলাম ও আমাকে দেয়নি। ওই আবারও গোড়াতেই যেটা বলছিলাম, আমি যা চাই এক্স্যাক্টলি সেটা সেইভাবেই পাবো এবং পেতেই থাকবো। এই যদি আমার ভালো থাকবার একমাত্রিক সংজ্ঞা হয়, আমাদের ভালো থাকার প্রবণতা, আমাদের ভালো থাকার সম্ভাবনা কমতে বাধ্য। আমি যদি ভালো থাকার সংজ্ঞাকে আর একটু বিস্তৃত করে দিতে পারি, সবসময় সবকিছু আমার মনের মতো হবে না, আমার মনের মতন যেটা এক্ষুনি পাচ্ছি তাতে বদল ঘটতে পারে, কিন্তু কালকে যদি এই বদলটা ঘটে, অন্য কিছুর আনয়নও ঘটতে পারে। এখান থেকে যদি বিতরণ বন্ধ হয়, ওখান থেকে আহরণের পথও খুলতে পারে। কিন্তু যদি আমি ভাবি এইখান থেকেই বিতরণ হতে হবে, এখান থেকেই পেতে হবে, তা না হলে আমি নেব না, তাহলে তো খুব মুশকিল। ধরুন আমি খুব দুর্গম পাহাড়ে বেড়াতে গেছি, এবার ওখানে গিয়ে যদি আমি ভাবি এই খাবারটাই অর্ডার করে পেতে হবে, না হলে আমি খাবো না, আমার তো খাবার পাওয়া খুব মুশকিল। আমরা জীবনের সঙ্গেও না অনেক সময় অমন একটা কঠিন সংলাপে চলে যাচ্ছি, এত অভিমান করছি জীবনের ওপর, সে আর যাই এনে দিচ্ছে আমরা নিচ্ছি না, মুখ ঘুরিয়ে নিচ্ছি, বারবার বলছি আমাকে ওইটাই এনে দাও, ওইভাবেই এনে দাও, এবং রোজ এনে দাও। কারোর ক্ষেত্রে তো তেমনটা ঘটছে না। যাদেরকে আমরা চারপাশে আনন্দ করতে দেখছি না, তাদের ক্ষেত্রেও ঘটছে না। কিন্তু তাদের ক্ষেত্রে এটা না ঘটলেও তারা অন্য অন্য আনন্দগুলোর সঙ্গে সংযুক্ত হতে পারছেন। আপনারা যারা মনে করছেন ওই অপমান, ওই প্রেমহীনতা, ওই বিচ্ছেদ, ওই শোক, ওই চারপাশের অনৈতিকতা, এত অনাচার, এইখানেই শুধু মনকে আটকে রাখবো এবং ওইভাবেই ভালো থাকাকে ডিফাইন করব, তারা যদি আরেকটু নিজের মনের বিস্তার ঘটাতে পারেন, এই মুহূর্তে যদি আমি যেটা চাইছি সেটা নাও পাই, আরো অনেক কিছু রয়েছে যার থেকে আমার জীবনটাকে আমি একটু অন্যভাবেও সংজ্ঞায়িত করতে পারি। আমরা কি সেইভাবে জীবনের ভালো থাকার পথ খোঁজার চেষ্টা করতে পারি? জীবন কখনো সুন্দর, কখনো অসুন্দর, কখনো প্রত্যাশিত যা যা তা পাবো, কখনো অপ্রাপ্তি থাকবে, কখনো তৃপ্তি থাকবে, কখনো তৃপ্তির মধ্যেও অতৃপ্তি থাকতে পারে। এই পুরোটা নিয়ে যদি জীবনকে আমি গ্রহণ করতে পারি, তাহলে হয়তো যেখান থেকে ভালো থাকা খুঁজছিলাম, আমি দেখব সেই লোকেশনটাই পাল্টে ফেলেছি, ওখান থেকে আর খুঁজি না, আমি গোটাটার মধ্যে যেভাবে ছড়িয়ে আছে দেখতে পাচ্ছি, ভালো থাকতে পারছি।